টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা সবাই জানি এই বিষয়টি নিয়ে এখন আমরা বেশি আলোচনা করছি। প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু নির্বাচিত হয়েছেন এবং আগামী বছরের জানুয়ারির 20 তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন, তাহলে এবং ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ডে 1 থেকেই তিনি ডিপোর্টেশনের কাজে হাত দেবেন। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো যে প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমেই কাদেরকে ডিপোর্ট করবেন এবং যদি ডিপোর্ট করে বা ডিপোর্টেশন যাদের হয় তার বিরুদ্ধে কি কি করণীয় আছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি আহসান হাবিব। অ্যাটর্নি আহসান হাবিব, আপনাকে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ এবং টিভিএন 24 দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মব্যস্ততা সত্ত্বেও বা সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং কি বিষয় নিয়ে কথা বলবো ইতিমধ্যে আপনি নিশ্চয়ই শুনে ফেলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রথমেই বারবারই তিনি বলছেন যে তার প্রথম এজেন্ডাই হচ্ছে অবৈধ যারা নাগরিক আছে, অপরাধী যারা আছে তাদেরকেই ডিপোর্ট করবেন। এবং এই যে ডিপোর্টেশনগুলো চলবে, আপনি কি মনে করছেন কারা প্রথমেই এই টার্গেট হবে এবং এর বিরুদ্ধে কি ধরনের করণীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে? এবং আপনার কাছে আমি বেশ কিছু প্রশ্ন রাখতে চাইব যে এই ডিপোর্টেশন অর্ডারটা মানেটা কি আসলে, বা অর্ডার পেলে প্রথমেই কি পদক্ষেপ নেওয়া উচিত, বা এই ডিপোর্টেশন ঠেকাতে কি ধরনের আইনি সহায়তা পাওয়া সম্ভব, বা স্থগিতের জন্য কোনো প্রক্রিয়া আছে কিনা, ইত্যাদি নানান প্রশ্ন থাকবে এবং আলোচনার মধ্যে দিয়ে আরও অনেক প্রশ্নগুলোই আসবে। তো আপনার কাছে প্রথমে এই বিষয়টি নিয়ে জানতে চাই অ্যাটর্নি আহসান হাবিব। জি, ধন্যবাদ আমার প্রশ্নের জন্য। আপনারা জানেন যে রিসেন্টলি ডিপোর্টেশন নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে, প্রায় এভরিডে মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন কমিউনিটির প্রোগ্রামে বা ইভেন মানুষের ঘরের ভিতরেও শুধু ম্যাস ডিপোর্টেশন বা গণ ডিপোর্টেশনের কথা হচ্ছে। তো ডিপোর্টেশন জিনিসটা আসলে কি? এটা লয়ের ভাষায় আসলে বলা হয় রিমুভাল। হ্যাঁ, এটা আগে বলা হয়তো ডিপোর্টেশন, এখন বলা হয় রিমুভাল। বাংলায় যেটা বলি আমরা যে অপসারণ আর কি, অপসারণ বা নির্বাসন। তো এটা মানে হচ্ছে যে কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রে আসলে তার এখানে আর থাকার কোনো আইনগত অধিকার নেই এবং একজন ইমিগ্রেশন জাজ একটা ফাইনাল অর্ডার দিয়েছেন তাকে এই দেশে না থাকার জন্য। তো এখন এটার কনসিকুয়েন্সটা কি? কনসিকুয়েন্সটা হচ্ছে যে যার বিরুদ্ধে রিমুভাল অর্ডার আছে তাকে যে কোনো সময় আইস ডিটেন করে তাকে তার যে কান্ট্রি অফ অরিজিন, সেই কান্ট্রি অফ অরিজিনে কিন্তু তাকে ফেরত পাঠাতে পারে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই ডিপোর্টেশনের জন্য হাই রিস্কে কারা আছে বা কোন ক্যাটাগরির লোকজন এই ডিপোর্টেশনের ভিতরে পড়তে পারে। প্রথম হচ্ছে যারা ভিসা ওভারস্টে করেছে, ফর এক্সাম্পল অনেকে হয়তো বা 10 বছর আগে, 5 বছর আগে স্টুডেন্ট ভিসা বা ট্রাভেল ভিসা নিয়ে এসেছেন, আসার পরে তারা আর এই ভিসা স্ট্যাটাসটি মেনটেন করেননি বা কোনো কিছু ফাইলও করেননি, তারা একটা কিন্তু হাই রিস্কে আছেন। কারণ গভর্নমেন্টের কাছে কিন্তু তাদের লিস্ট আছে। আপনি যখন এন্ট্রি করেন তখন I-94 নামের একটা ডকুমেন্ট আছে। এই ডকুমেন্টে কিন্তু আপনার সব ইনফরমেশন থাকে, আপনার নাম, ডেট অফ বার্থ, এসব ইনফরমেশন থাকে। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে ইলিগাল এন্ট্রি, যারা বর্ডার দিয়ে আসে, যারা বিশেষ করে যারা পোর্ট অফ এন্ট্রি দিয়ে যারা না আসে, হ্যাঁ, যারা নদী না পাহাড়, নদী, সাগর পার হয়ে আসে, যে পোর্ট অফ এন্ট্রি ছাড়া অথবা পোর্ট অফ এন্ট্রি দিয়ে যারা মানে ভিসা বা কোনো ধরনের লিগাল এন্ট্রি ডকুমেন্ট না নিয়ে আসে, তারাও কিন্তু এই ডিপোর্টেশনে হাই রিস্কে আছেন যদি তারা এখানে আসার পরে কোনো কিছু ফাইল না করেন। তৃতীয়ত হচ্ছে অনেকে দেখা যায় এখানে আসার পরে তারা গ্রিন কার্ড নিয়ে আসেন বা কোনো কারণে তারা গ্রিন কার্ডের, ফর এক্সাম্পল অনেকে কন্ডিশনাল গ্রিন কার্ড নিয়ে আসেন কিন্তু কন্ডিশনটা তারা রিমুভ করেন না, তারা কিন্তু সার্টেন টাইম পরে কিন্তু তারা এখানে ইলিগাল হয়ে যান। আচ্ছা, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে আছে যারা এখানে লিগালি আসে, লিগালি আসার পরে তারা ইলিগাল হয়ে যায় বা তাদের
ফর এক্সাম্পল অনেকে স্টুডেন্ট স্ট্যাটাসে আছে বা সে ভিজিট বিষয়ে ভিজিট বিষয়ে আছে, তো এই স্টুডেন্ট স্ট্যাটাসের টার্মসটা সে ভায়োলেশন করে, এটাও কিন্তু এক ধরনের ভায়োলেশন। আর হচ্ছে ফ্রডুলেন্ট ডকুমেন্ট, যারা ফেক ডকুমেন্ট বা মিথ্যা তথ্য দিয়ে এখানে প্রবেশ করে বা বিভিন্ন ইমিগ্রেশন যেমন ভিসা বা অন্যান্য জিনিস তারা নিয়ে তারা এদেশে আসে, তারাও কিন্তু ডিপোর্টেশনের হাই রিস্কে আছেন। এছাড়া যাদের অলরেডি তাদের বিরুদ্ধে যাদের ডিপোর্টেশন অর্ডার আছে, আপনারা জানেন যে অ্যাসাইলাম কেস বা কোনো একটা ইমিগ্রেশন কোর্টের হিয়ারিং পরে যারা কেসটা লস করেন, কোনো আপিল বা কোনো কিছু করেনি বা আপিলে তারা হেরে গেছেন, তারা কিন্তু হাই রিস্কে আছেন। তো এই 4 ক্যাটাগরির লোক মোটামুটি একটা হাই রিস্কে থাকে। এছাড়াও যারা বিভিন্ন ধরনের ক্রাইমে অভিযুক্ত হয়েছেন বা যারা ক্রাইমে প্রমাণিত হয়েছে তাদের বিরুদ্ধে, বিশেষ করে ড্রাগ বা টেরোরিজম বা এই ধরনের সিরিয়াস ফেলোনি, এসব সিরিয়াস অফেন্স যাদের বিরুদ্ধে আছে, তারাও কিন্তু ডিপোর্টেবল। ইভেন তারা যদি পার্মানেন্ট রেসিডেন্ট হন, তারা কিন্তু তবুও কিন্তু তারা ডিপোর্টেবল। ইভেন যদি সিটিজেনও হয়, অনেকে বলতেছে যে নতুন করে ডিনেচারালাইজ করার একটা কমিশন কিন্তু গঠন করা হয়েছে। আচ্ছা, যদি কেউ ফ্রডুলেন্টলি সিটিজেন হয়ে থাকেন বা কোনো ধরনের সিটিজেন হওয়ার পরে কোনো ধরনের ফ্রডুলেন্ট ক্রাইম করে থাকেন, যেটা ন্যাশনাল সিকিউরিটি বা ন্যাশনাল সেফটির জন্য কনসার্ন, তারা কিন্তু ডিনেচারালাইজ প্রসেস শুরু করতে পারে। তার নাগরিকত্ব বাতিল করে তাকে করতে পারে। জি, তার মানে এই না যে তাদেরকে একদম রাইট ওয়েতে ডিপোর্ট করে দেবে, এটা লিগ্যাল প্রসেস বা একটা ডিউ প্রসেসের মধ্যে কিন্তু এটা যেতে হবে। জি, তো এক্ষেত্রে যেটা আপনি বললেন যে ডিপোর্টেশনের মানেটা যেটা আমি বললেন, তো যে এক্ষেত্রে ডিপোর্টেশন অর্ডার পেলে যদি কেউ পায়, তাহলে প্রথমে সে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে, এই প্রশ্নটি থাকবে। তবে আমরা একজন টেলিফোন দর্শক অপেক্ষা করছে, তার ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি জামালগঞ্জ থেকে সবুজ বলছিলাম। জি, আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছিলাম আজকে থেকে 18 মাস আগে। আমি বলে রাখি, আমি অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়েছিল 2022 ডিসেম্বরে। সো তখন আমি একসাথে ওয়ার্ক পারমিটও অ্যাপ্লাই করছিলাম, বাট আমার এখন পর্যন্ত ওয়ার্ক পারমিটটা রেনো হয়ে আসে না। এটা তো হলো 1 নাম্বার প্রশ্ন। অলমোস্ট প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। আর আমার গ্রিন কার্ডের জন্য যে অ্যাপ্লাই করছি, আমার সেকেন্ড মেডিকেলের জন্য আমাকে আবার রিকোয়েস্ট করছিল আজকে থেকে 4 মাস আগে। আমি সাথে সাথে 10 দিনের ভিতরে এটা সেকেন্ড বার আমি মেডিকেলের কাগজ সাবমিট করছি, বাট এখন পর্যন্ত কোনো আপডেট পাচ্ছি না। তো যদি ট্রাম্প সরকার আসে, আমার এর ব্যাপারে কোনো সমস্যা হবে কিনা, এই দুইটা প্রশ্ন আমার। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জনাব সবুজ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি আহসান হাবিব। জি, ধন্যবাদ। প্রথমত হচ্ছে যারা অ্যাসাইলি, যদি আপনার অ্যাসাইলাম গ্রান্ট হয়ে থাকে, আপনার কিন্তু আর কোনো ওয়ার্ক পারমিট দরকার নেই। আচ্ছা, এই জিনিসটা অনেকে জানে না। যাদেরকে অ্যাসাইলাম গ্রান্ট করা হয়েছে, তার কিন্তু আনলিমিটেড বা ইনডেফিনিট পিরিয়ডের জন্য তাদেরকে কাজ করার অনুমতি দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনার কী লাগবে? আপনার যেটা লাগবে সেটা হচ্ছে যে অ্যাসাইলাম গ্রান্ট করার পরে আপনার লোকাল ইউএসসিএস ফিল্ড অফিস আছে, যেমন এখানে আছে 26 ফেডারেল প্লাজা। 26 ফেডারেল প্লাজা যে কুইন্স ফিল্ড অফিস আছে, এখানে যোগাযোগ করে আপনাকে একটা I-94 ডকুমেন্ট তারা ইস্যু করবে। তা I-94টা হচ্ছে লিগাল প্রুফ যে আপনাকে এখানে অ্যাসাইলি হিসাবে অ্যাডমিশন দেওয়া হয়েছে, এবং এই I-94 হচ্ছে আপনার ইনডিফিনিট পিরিয়ডে আপনি কাজ করার জন্য বা আনলিমিটেড পিরিয়ডে কাজ করার জন্য আপনার একটা অনুমতি। আপনার কোনো ওয়ার্ক পারমিট কিন্তু কোনো দরকার নেই। তো নিশ্চয়ই আপনি আপনার অ্যাটর্নির সাথে কথা বলে এটা I-94 আনার ব্যবস্থা করেন। এটা খুব ইজি। এখন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে 26 ফেডারেল প্লাজা গেলে তারা অনেক সময় কল করলে তারা বাসায় এটা মেইল করে দেয় I-94টা। তো I-94টা পাওয়ার পরে আপনি লোকাল সোশ্যাল সিকিউরিটি অফিসে যোগাযোগ করবেন। সেখানে আপনার সোশ্যাল সিকিউরিটিতে যে রেস্ট্রিকশনটা আছে সেটা আর থাকবে না। আগে ছিল যেমন উইথ DHS অথরাইজেশন অনলি। তো যখন তারা দেখবে যে তাকে অ্যাসাইলি হিসেবে অ্যাডমিট করা হয়েছে, তখন তাকে আনলিমিটেড সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে দেবে এবং তার কোনো ওয়ার্ক পারমিট লাগবে না। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে I-45 পেন্ডিং আছে, সেকেন্ড মেডিকেলও দেওয়া হয়ে গেছে। স্যার, সেকেন্ড মেডিকেল তখনই দেওয়া হয় যখন ফার্স্ট মেডিকেলটা এক্সপায়ার হয়ে যায়। তো মোস্ট লাইকলি ওনার ভেরি সুন হয়তো বা ওনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে, অথবা এটা কি গ্রিন কার্ডের জন্য যেটা উনি 18 মাস ধরে পাচ্ছেন না? জি জি। তো এটা জেনারেলি অ্যাভারেজ 2 ইয়ার্সের মতো লাগে। তো হোপফুলি, বাট এক্ষেত্রে অলমোস্ট 2 ইয়ার্স, 18 মাস হয়ে গেছে, দেড় বছর হয়ে গেছে। আগামী কয়েক মাসের মধ্যে এটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এইসব ক্ষেত্রে কিন্তু আপনি USCIS এ কল দিয়ে আপনি কিন্তু ইনকোয়ারি করতে পারেন। অনেক সময় তাদেরকে পুশ করলে তারা একটা রেসপন্স দেয়। এছাড়া আপনি আপনার লোকাল কংগ্রেসম্যানের অফিসের সাথে যোগাযোগ করে এটার ব্যাপারে ইনকোয়ারি করতে পারেন। এটা অধিকার কিন্তু আপনার আছে, আপনি ট্যাক্স পেয়ার। তৃতীয়ত হচ্ছে যে ট্রাম্প প্রেসিডেন্সি আসলে কোনো ক্ষতি হতে পারে কিনা। মনে হয় না যে এই ক্যাটাগরিতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কারণ যেহেতু আপনি
অলরেডি অ্যাসাইলাম আপনাকে গ্রান্ট করা হয়েছে এবং আপনাকে যেহেতু অলরেডি তারা আপনার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনটি পেন্ডিং আছে, তবে আগে যেমনটা বলছিলাম যে কেউ যদি কোনো ধরনের ডিসকোয়ালিফাইং ক্রাইম করে, এমন কোনো ক্রাইম যেমন ড্রাগ ক্রাইম বা কোনো ধরনের ভায়োলেন্ট ক্রাইম বা ফেলোনি অথবা টেরোরিজম ইস্যু, এগুলো ছাড়া জেনারেলি আর কোনো রিমুভাল হওয়ার কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব সবুজ, আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি প্রবাস থেকে সীমা বলতেছি। জি, আমার একটা প্রশ্ন ছিল, মানে আমি অ্যাসাইলাম করে আমার গ্রিন কার্ড হয়েছে, আমার বাচ্চা দুইটা আমার, আমি কি বাংলাদেশে গেলে কোনো সমস্যা হবে না? কোনো প্রশ্ন আছে আপনার ওনার কাছে? অ্যাসাইলামটা কিভাবে নিলেন সেটা কি জানার দরকার আছে? হ্যাঁ, এটা আসলে মিডিয়াতে মনে হয় বিস্তারিত না বলা না জানাই ভালো বেটার হবে। জি, তো আমাদের জেনারেল অ্যাডভাইস হচ্ছে যে অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার পরেও কান্ট্রি অফ অরিজিনে না যাওয়া। কারণ অ্যাসাইলামের মূল কথাটাই হচ্ছে যে আমি যে দেশ থেকে অ্যাসাইলাম চাচ্ছি সে দেশে আমি নিরাপদ নই, বা সে দেশের সরকার আমাকে প্রোটেকশন দিতে পারছে না অথবা প্রোটেকশন দিতে ইচ্ছুক নয়। তো আপনি যদি এই দেশে থেকে আবার ঘুরে আসেন, নিরাপদে ঘুরে আসেন, তো হয়তো বা বর্ডার পেট্রোল এজেন্ট বা সিবিপি অফিসার যারা আছে তারা হয়তো সন্দেহ করতে পারে যে আপনার ক্লেমটা কি আসলে জেনুইন ছিল কিনা। তো আমি বলবো আপনি কি সিটিজেন হওয়া পর্যন্ত ওয়েট করেন। বিশেষ করে এখন যে পলিটিক্যাল ক্লাইমেটটি আছে সেটা কিন্তু আরো একটু বোঝা যাচ্ছে না কোন দিকে যাবে। রাইট, এখন যেহেতু তারা ডিপোর্টেশন বা ইমিগ্রেশনের উপর ক্র্যাকডাউন করতেছে বা বর্ডারে খুব স্ট্রিক্ট পলিসি হবে, আমার মনে হয় এই মুহূর্তে আপনার ট্রাভেল না করাটাই বেস্ট হবে, বিশেষ করে বাংলাদেশে। যে অনেক ধন্যবাদ সীমা। আসলে যেটা হলো যে অনেক কষ্ট করেছেন, যেহেতু আপনি গ্রিন কার্ডও পেয়ে গেছেন, আর না হয় কয়েকটা বছর একটু কষ্ট করুন, তারপরে একবারে পাসপোর্ট নিয়ে যান, তখন আর কোনো সমস্যা থাকবে না। এখন না যাওয়াটাই ভালো, কারণ অনেক তপস্যার পরে এই গ্রিন কার্ড কিন্তু আপনার হাতে এসেছে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি 6 মান্থ আগে গ্রিন কার্ড দিয়ে আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছিলাম। তো আমার প্রশ্ন এটাই হচ্ছে যে এইটা এখন কতদিন লাগতে পারে বা কতদিন হবে যে আবার কোনো একটা ডিসিশন পাবো বা অনলাইনে দেখতে, ওইটাই আমার প্রশ্ন। অনেক ধন্যবাদ অ্যাটর্নি হাসান হাবিব। জি, আপনি গ্রিন কার্ড হিসেবে আপনার স্পাউসের জন্য অ্যাপ্লাই করেছেন, হচ্ছে F2A ক্যাটাগরি। তো নভেম্বর 2024 ভিসা হোল্ডার অনুযায়ী F2A ক্যাটাগরি এখন 6 মাস আগে ইলেকশন ডেট হচ্ছে জানুয়ারি 2022। দ্যাট মিনস উনি 6 মাস আগে করলে ধর 24 সালের মে জুনের দিকে করেছে। জি, দ্যাট মিনস আপনাকে আরও অনেক, আমি বলবো যে 2-3 বছর ওয়েট করতে হবে এটা আলটিমেটলি ভিসা পর্যায়ে যাওয়া পর্যন্ত। তবে আপনার I-130 যদি রিসিট পেয়ে থাকেন, আপনি ওই রিসিট নাম্বার কিন্তু কিছু অ্যাপ আছে, ওই অ্যাপে দিলেই আপনি কেসের যে স্ট্যাটাসটা সেটা দেখতে পারবেন। হ্যাঁ, অনেক এভারেজ 2 থেকে 3 বছর সময় লাগে। জি, ধন্যবাদ। মোটামুটি 3 বছরের মতো এভারেজের সময় লাগে। এখন সেই হিসেবে আপনি মাঝে মাঝে খোঁজ নিয়ে দেখতে পারেন যে কী অবস্থায় আছে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আমি জানতে চাচ্ছিলাম, আমার মেয়ে 2 বছর বয়সে এখানে আসছিল, আজ থেকে 20 বছর আগে। ওর কোনো স্ট্যাটাস নাই। আমি গ্রিন কার্ড পেয়েছি রিসেন্টলি। গ্রিন কার্ড পাওয়ার পর আমি কি আমার মেয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা কোনো কেসে? আমি যদি অ্যাপ্লাই করি আমার মেয়ের জন্য, আমার মেয়ের বয়স এখন 22 বছর চলছে, তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা? আমার গ্রিন কার্ড আছে। মেয়ে কি ইতিমধ্যে কি বিয়ে করেছে? মেয়ে অসুবিধা হবে কিনা? আপনার মেয়ে কি বিবাহিত না অবিবাহিত আছে? না, অবিবাহিত। আচ্ছা, কিভাবে এসেছিল আপনার মেয়ে বললেন? আমি টুরিস্ট ভিসা I-94 আছে। টুরিস্ট ভিসা নিয়ে আসছিল 2005-এ। কলেজে যাচ্ছে, ও আনডকুমেন্টেড, ওর কোনো অ্যাপ্লাই করিনি কিছুর জন্য। অনেক ধন্যবাদ। যদি 2002-তে এসে থাকে তাহলে কিন্তু মোস্ট লাইকলি ওনার ডটার ঢাকা যে প্রোগ্রাম আছে, ঢাকা প্রোগ্রামের জন্য কিন্তু এলিজিবল হওয়ার কথা। তো উনি কেন ঢাকা প্রোগ্রামের জন্য এখনো ফাইল করেননি, এটা কিন্তু ঢাকা। হ্যাঁ, আপনারা জানেন যে 2013 সালে যখন প্রেসিডেন্ট বাইডেন প্রেসিডেন্ট ওবামা চালু করলেন, যারা এখানে 12 বছরের বা 14 বছর কম বয়সে এসে ইলিগাল হয়ে গেছে, তারা কিন্তু এই ঢাকা প্রোগ্রামের আন্ডারে একটা ডেফার্ড অ্যাকশন কিন্তু তাদের ছিল। তো মোস্ট লাইকলি উনি এখনও এটার জন্য
কোয়ালিফাই করতে পারেন, বাট আমাদেরকে দেখতে হবে যে উনি কি এই মুহূর্তে কাট অফ ডেটটা আছে কিনা তার। হ্যাঁ, উনি 22 বছর বয়সে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, না এখানে এসেছেন 2 বছর বয়সে। 2 বছর বয়সে, এখন বয়স 22 বছর। এখন বয়স, হ্যাঁ। তো ঢাকা প্রোগ্রামের জন্য হয়তো বা এলিজিবল। আপনি একজন অ্যাটর্নির সাথে কথা বলেন, 1-to-1 কথা বলে ডিটারমাইন করেন যে ঢাকা প্রোগ্রামের জন্য সে এলিজিবল কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে আপনার ডটারের জন্য অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করলে তার হয়তো একটা, আপনারা যেটা বলছেন যে যদি কখনো ভবিষ্যতে প্রেসিডেন্ট ট্রাম্প রিমুভাল বা এসব ইস্যু নিয়ে তার এগেনস্টে আসে, তো সেক্ষেত্রে হয়তো বা এটা ডিফেন্স হিসেবে কাজ করবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব সাবের। আসলে আমার মনে হয় যে এইটা বিশেষ করে আপনার মেয়ের বিষয়টার দেরি করা ঠিক নয়, পারলে কালকেই করে ফেলেন, কারণ জানুয়ারি 20 তারিখের আগে বলা যায় না কি হবে, আমরা কেউই জানি না, অনেক কিছুই আমরা জানি না, অনেক কিছুই প্রেডিক্ট করি আমরা শুধু, কিন্তু কোনোটাই হয়তো ঘটে না। তবে আপনার কাছে অনুরোধ থাকবে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার মেয়ের জন্য আবেদনটা করে রাখুন, তাতে অন্তত সমস্যা হওয়ার কথা নয়। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন ছিল, জি, বলুন। ইমিগ্রেশন সংক্রান্ত না, একটু সোশ্যাল সিকিউরিটি সংক্রান্ত। বলুন। উত্তর দিতে পারবেন? বলুন, দেখি আমরা যদি পারি কিনা। আমার হাজবেন্ড মারা গেছে 4 মাস, উনি রিটায়ার্ড মানি পেতো, সোশ্যাল সিকিউরিটি মানি। আমি কি ওখান থেকে মানি পেতে পারি? আমরা যতটুকু জানি যে সোশ্যাল সিকিউরিটি এটা কিন্তু অ্যাসেটের একটা অংশ। দ্যাট মিনস উনি সোশ্যাল সিকিউরিটির সাথে যোগাযোগ করলে হয়তো বা উনি পেতে পারেন। কিছু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যদি এগুলো উনি কোয়ালিফাই করেন হয়তো বা পেতে পারেন। উনি কি অ্যাকাউন্টেন্টের কাছে প্রশ্নটা করলে কি আরো ভালো জবাবটা পাবেন? এক্সকিউজ মি, বেস্ট হবে উনি যদি লোকাল সোশ্যাল সিকিউরিটি অফিসে যোগাযোগ করেন, তারা সবচেয়ে ভালো অ্যাডভাইস করতে পারবে। জি, ধন্যবাদ। এছাড়াও যদি আমাদের যারা অ্যাকাউন্টেন্ট আছে, যারা অ্যাকাউন্টেন্ট আসেন, সিপি আসেন বা এনরোলড এজেন্ট যারা অ্যানসার দিতে পারবে, যারা সোশ্যাল সিকিউরিটি প্র্যাকটিস যারা করেন। আচ্ছা, কিছু লয়ারই আছেন যারা সোশ্যাল সিকিউরিটি প্র্যাকটিস করেন। আচ্ছা, এছাড়া সোশ্যাল সিকিউরিটি অফিসে যোগাযোগ করলে উনি সঠিক অ্যান্সারটা পাবেন। জি, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে বিষয়টি নিয়ে আপনি আগামীকালে একটা ফোন দিতে পারেন। কালকে আমাদের অ্যাকাউন্টেন্ট থাকবে, তিনি যদি এই বিষয়টি নিয়ে নাড়াচাড়া করেন বা প্র্যাকটিস যদি করেন, তাহলে নিশ্চয়ই হয়তো আপনার প্রশ্নের জবাব দিতে হবে। তার বাইরেও যে পরামর্শটি দেওয়া হলো যে সোশ্যাল সিকিউরিটি অফিসে যদি আপনি যোগাযোগ করেন, তাহলে আপনার জন্য সবচেয়ে সহজ হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি স্যার, আমার নাম মোহাম্মদ ইসমাইল, আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছিলাম। আমার দুটো কোয়েশ্চেন ছিল। জি জি, আমার প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, আমি গ্রিন কার্ড হোল্ডার, তো আমি আমার ওয়াইফের জন্য এবং আমার বাচ্চার জন্য অ্যাপ্লাই করেছি। আমার বাচ্চাটা 2 বছর, তো আমি অলরেডি 5 বছর হয়ে গেছে, 5 বছর ওভার হয়ে গেছে আমার সিটিজেন, গ্রিন কার্ড পাওয়ার। তো আমি বাট আমাদের ওয়াইফ এবং আমার বাচ্চার কেস এখনো পেন্ডিং। হ্যাঁ, ইন্টারভিউর জন্য ওয়েট করতেছি। সেক্ষেত্রে কি আমি সিটিজেন হতে পারবো, বা পারলে কি কোনো প্রবলেম হবে? সিটিজেন অ্যাপ্লাই করতে পারবো? আপনি প্রশ্নটি বুঝেছেন? আপনি গ্রিন কার্ডটা কিভাবে পেয়েছিলেন, কোন ক্যাটাগরিতে? আমি এটা হচ্ছে R1 ক্যাটাগরিতে আসছিলাম। ওকে 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 ওকে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি হাসান হাবিব। তো জেনারেলি 4 বছর 9 মাস হলেই কিন্তু উনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে। হ্যাঁ, তো ওনার, আমার কাছে মনে হচ্ছে উনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করার জন্য এখন এলিজিবল, যেহেতু 5 বছর হয়ে গেছে। যেহেতু 5 বছর হয়ে গেছে। এটার সাথে ওনার স্পাউস এবং ডটারের যে অ্যাপ্লিকেশন, সেটার কোনো সম্পর্ক নেই, এটার সাথে এর কোনো সম্পর্ক নেই। উনি অ্যাপ্লাই এটাতে এলিজিবল হতে পারেন, আবার ওইটা মানে প্যারালাল চলতে পারে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মামুনুল ইসলাম আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম রাকিব। জি, আমার একটা দুইটা কোশ্চেন ছিল। একটা হচ্ছে যে আমি 2023 সালে বর্ডার দিয়ে আসছি এখানে, তো ওইসব মামলা করছি, ওয়ার্ক পারমিট, সোশ্যাল সিকিউরিটি সবগুলো পাইছি। জি, আমার কোশ্চেন হচ্ছে যে ভবিষ্যতে ট্রাম্পে যেটা করতে চাচ্ছেন সেটার জন্য আমাদের কোনো ভয় আছে কিনা, 1 নাম্বার কোশ্চেন। আর আরেকটা হচ্ছে যে আমাদের কি সবসময় ওয়ার্ক পারমিট সাথে নিয়ে হাঁটতে হবে কিনা, যে এভিডেন্স হিসাবে তা কেউ আমাকে চেক করলো আমি বৈধ কিনা, আমি ওয়ার্ক পারমিট দেখাবো, তারা আমাকে ছেড়ে দেবে। এই একটা কোশ্চেন। অনেক ধন্যবাদ। কোশ্চেন হচ্ছে জি জি 2 নম্বর কোশ্চেন হচ্ছে, আমাকে যখন বর্ডার থেকে ছাড়ছে আমাকে কিছু কাগজ দিয়েছে, ওখানে একটা কাগজের মধ্যে লেখা আছে I-94। জি, তো আমি একজনের কাছে শুনছি, আমি বলছি যে যার কাগজে I-94 আছে
তিনি যদি এদেশে বিয়ে করেন তাহলে উনি ওয়াইফের থ্রুতে সিটিজেনশিপ গ্রিন কার্ড পাবেন, সেটার জন্য তাকে নতুন করে আর দেশে যেতে হবে না। এটা কি আসলে কতটুকু সত্য? এডুকেশন। অনেক ধন্যবাদ জনাব জাকির আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি হাসান হাবিব। জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি ওয়ার্ক পারমিটের একটা পারপাস কিন্তু হচ্ছে আইডি হিসেবে ইউজ করা, যে এই লোকটা এখন তার পেন্ডিং অ্যাসাইলাম বা কোনো একটা ক্যাটাগরির দেশে তার ওয়ার্ক পারমিট আছে, তো ওয়ার্ক পারমিট সাথে রাখাটা ভালো। তার মানে সাথে রাখতে হবে এমন কোনো কথা নেই। অনেক সময় হারিয়ে যেতে পারে, ফটোকপি রাখলে কি চলে? হ্যাঁ, ফটোকপি রাখলে চলে। আচ্ছা, কারণ আইস তো আর যাকে তাকে অ্যারেস্ট করবে না, তাদের একটা লিস্ট আছে। এটা এরকম না যে রাস্তায় মানুষ হাঁটতেছে র্যান্ডমলি সবাইকে অ্যারেস্ট করা শুরু করবে, এরকম না। আইস খুবই অর্গানাইজড একটা অর্গানাইজেশন, তাদের ডাটাবেজ আছে এবং ডাটাবেজ অনুযায়ী এবং তাদের প্রায়োরিটি অনুযায়ী কিন্তু তারা অ্যারেস্ট করবে। সুতরাং আমার মনে হয় যে এতটা শঙ্কিত হওয়ার কিছু আছে। দ্বিতীয়টি হচ্ছে যে ওনাদেরকে কি ডিপোর্ট করে ফেলতে হবে, আমার মনে হয় না এরকম। যাদের কেস পেন্ডিং আছে এদের ডিপোর্ট করার কথা না, তবে ওনাদের উচিত হবে ওনাদের কেসের যে এভিডেন্সগুলো আছে সেগুলো রেডি রাখা, হয়তো ওনাদের হিয়ারিংটা আরও দ্রুত হতে পারে। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে পেরোল নিয়ে ওনাকে পেরোল দেওয়া হয়েছে বর্ডারে। অনেক সময় পোর্ট অফ এন্ট্রি দিয়ে আসলে তাদেরকে পেরোল দেওয়া হয়, হিউম্যানিটেরিয়ান পেরোল। তো পেরোলটার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে মূলত ক্লিয়ারলি বোঝা যাবে যে উনি আসলে এলিজিবল কিনা। তো বেশিরভাগ ক্ষেত্রে লিগালি যদি পেরোল দেওয়া হয় তাহলে তারা অ্যাডজাস্ট করতে পারেন। এরপর আমি বলবো যে আপনি যদি অ্যাটর্নির সাথে পার্সোনালি কথা বলে 100% শিওর হয়ে এরপর আপনি প্রসিড করেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব জাকির আপনার প্রশ্নের জন্য। যেটি প্রথম প্রশ্নটি করেছেন ওটি আপনার যেহেতু ভয়টা বেশি কাজ করছে, আপনি সোশ্যাল সিকিউরিটি কার্ডটা অরিজিনাল রাখার দরকার নেই, ফটোকপি করে সুন্দর করে আপনার বাঁধিয়ে আপনার কাছে সবসময় রাখবেন, তাতে যে ভয়টা পাচ্ছেন এটার আর কোনো সমস্যা হবে না। আর যেহেতু আপনার নিশ্চয়ই একজন অ্যাটর্নি আছেন, যেহেতু এত দূর পর্যন্ত এগিয়েছেন, সুতরাং তার সাথে আপনার দ্বিতীয় প্রশ্নের বিষয়টি আলোচনা করুন, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে যে আমি 2023 জুনে আমার গ্রিন কার্ডটা আমি হাতে পাই অ্যাসাইলামে। তো আমার প্রশ্ন হচ্ছে যে ওই দিন থেকে কি 4 বছর কাউন্ট করে আমার সিটিজেন এক্সাম, না ওই 1 বছর মাইনাস দিয়ে? ওইটা একটু অ্যাটর্নির সাথে জানতে চাই। জি, এসএলএদের ক্ষেত্রে যে আপনি যে ডেট থেকে পার্মানেন্ট রেসিডেন্ট ওই ডেট থেকে 4 বছর, হ্যাঁ এটা 1 বছর। ওই যে ডেটটা আছে তারা অলরেডি কার্ড ইস্যু করার সময় না, যেদিন থেকে কার্ড পেয়েছে সেদিন থেকে, এদিন থেকে। জি, নাকি ইস্যু হয়েছে সেদিন থেকে? কার্ডে তো লেখা থাকে নিশ্চয়ই। হ্যাঁ, এটা লেখা থাকে যে পার্মানেন্ট রেসিডেন্স সিন্স ওই ডেট থেকে 4 বছর। জি, আচ্ছা, কারণ কার্ডেই অলরেডি 1 বছর তাদেরকে এগিয়ে দেয় আর কি। জি, আচ্ছা, কার্ডের কারণে 1 বছরে এগিয়ে যায়। জি জি, তো সে কারণে 4 বছরের মধ্যে আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। আর আপনি যেহেতু 2023-এ পেয়েছেন, সুতরাং 2027-এ আবেদন মানে সিটিজেন হওয়ার আবেদন করার যোগ্যতা অর্জন করবেন। জি, তো অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তানিয়া চৌধুরী বলছিলাম জামাইকা থেকে। জি, বলুন। আমার এক রিলেটিভ বাংলাদেশে থাকে, তার 2089-এ তার জন্য অ্যাপ্লাই করা হয়েছিল, তার মামারা করছিল। 2089? জি, 89-এ অ্যাপ্লিকেশনটা হয়েছিল। না না, অনেক আগে। 2000 কত? 89 দিকে। 1989 মনে হয়। না, তাহলে 1989। হ্যাঁ, 1989। হ্যাঁ, সেটা বলে, এটা আমরা তো কনফিউজড হয়ে যাচ্ছিলাম। জি, 1990 সালের দিকে তার ফ্যামিলি সহ সবার জন্য অ্যাপ্লিকেশন হয়। এখন 2000 সালে তার মা আসার সময় ওই ছেলে আসতে পারেনি বয়সের কারণে। পরে ওইটা যখন সময় দেরি হওয়ার কারণে ওই ছেলে আবার বিয়ে করে ফেলে। বিয়ে করার পরে আবার এদিকে মা কিছুদিন পরে 2000 মারা যায়। যেহেতু মারা যায়, অ্যাপ্লিকেশনটা হওয়ার পরে ওর আবার আরেক ভাই এখানে ছিল, মায়ের সাথে আসছিল, সেই ভাই আবার সিটিজেন হয়ে সে অ্যাপ্লাই করছে। এটা করছে 2009-এ মার্চে। এখন এই অ্যাপ্লিকেশনটা এখনো প্রসেসিং আছে, সময় আরো এখন 2007 চলতেছে, আপনাদের মাধ্যমে জানতে পারছি। এখন আমার কথা হচ্ছে যে এখন ওনার যিনি বিয়ে করে ফেলছে ওনার ছেলে মেয়েও বড় হয়ে যাচ্ছে, হয়তো উনি ওই প্রসেসিংটা ছেলে মেয়ে এগুলো আসতে পারবে না। আমার প্রশ্নটা হচ্ছে, উনি যদি কোনো লয়ার মাধ্যমে এই আগের গুলো সহ এখানকার গুলো সহ যদি একটা ফাইলের কোন লয়ার কাছে যায়, এটা কি সামনে আগায় আনার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, সুযোগ আছে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্ন। আনফরচুনেটলি এটা আসলে ভিসাগুলো ইস্যু করা হয় যে
ভিসা বুলেটিন যেটা আছে ডিপার্টমেন্ট অফ স্টেটের, সেই ভিসা বুলেটিন অনুযায়ী কিন্তু ইস্যু করা হয়। দ্যাট মিনস আপনার ফাইনাল অ্যাকশন ডেট যদি কারেন্ট না হয় আপনি কোনোভাবে এটা আগাতে পারবেন না আনফর্চুনেটলি। আর চাইল্ড যারা এজ আউট হয়ে যাচ্ছে তাদের জন্য ওই যে চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্ট যেটা আছে CSPA, ওই আইনের আন্ডারে ক্যালকুলেট করে যদি ফাইনাল ডেট ফর ফাইলিংয়ের সময় তাদের বয়স 21 নিচে থাকে তারা কিন্তু এলিজিবল হবেন। তো এখানে আমি বলবো যে একজন অ্যাটর্নির সাথে কথা বলে আপনি এটা যাচাই করেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তানিয়া চৌধুরী। আসলে এই বিষয়টি আপনার অনেক জটিল, সুতরাং আপনি দ্রুত আপনাদের একজন অ্যাটর্নির সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধানগুলো করে ফেলুন, তাহলে হয়তো একটা ভালো দিক নির্দেশনা পাবেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম সবুজ, আমি জ্যামাইকা থেকে বলছি। আমি একটু আগে কথা বলছিলাম। জি জি। আমার অ্যাটর্নির কাছে প্রশ্নটা হলো যে আমি I-94 সাথে সাথেই আমি অ্যাপ্লাই করছি 26 ফেডারেল প্লাজায় গিয়ে, বাট আমার আরেকটা সমস্যা হলো আমার যে ড্রাইভিং লাইসেন্স আছে, আমি CDL ড্রাইভার, ড্রাইভিং লাইসেন্সের মধ্যে টেম্পোরারি ভিজিটর এখনো লেখাটা আছে। আমি যখন I-94টা নিয়ে আমি DMV তে গেছি এটা রিমুভ করার জন্য, ওরা এটা অনেক চেষ্টা করলো, আলবেনিতেও কথা বললো, এখান থেকে ওরা রিমুভ করতে পারে নাই। তো আমার প্রশ্নটা হলো যে আমি কি এটা নিয়ে সোশ্যাল সিকিউরিটি অফিসে যেতে হবে না কি করতে হবে, এই জিনিসটা যদি বলতেন। আর বলে রাখি আমার SLM এর সাথে ফ্যামিলি শো ইনক্লুডেড, বাট ওদের গুলাতে নাই, আমার মেয়ে ছেলে আমার ওয়াইফের গুলাতে নাই, বাট আমার তাতে এখনো রয়ে গেছে যে টেম্পোরারি ভিজিটর। তো এই কারণে আমার ওয়ার্ক পারমিটটা লাগে। আপনার কি I-94 আছে? আপনার I-94 আছে? হ্যাঁ, আমার I-94 করা আছে। আমি SLM গ্রেন্ট করার আমি এক সপ্তাহ পরে আমি ফোন দিয়ে আমি I-94টা করে ফিল আপ করে নিছি ফেডারেল প্লাজায় গিয়ে আমরা সবাই। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো এখন বেস্ট হচ্ছে যে ওনার উচিত I-94 নিয়ে সোশ্যাল সিকিউরিটি অফিসে যাওয়া। আচ্ছা। কারণ সোশ্যাল সিকিউরিটি নাম্বারের সাথে সব কিছু কানেক্টেড, এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বারে কিন্তু লেখা থাকে যে নট অথরাইজড টু ওয়ার্ক উইদাউট DHS অথরাইজেশন। তো যখন I-94 দেওয়া হয় তখন কিন্তু এই রেস্ট্রিকশনটা তারা দেয় না, তারা সেম সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা ইস্যু করে কিন্তু উইদাউট রেস্ট্রিকশন। তো আমার মতে আপনি ইমিডিয়েটলি সোশ্যাল সিকিউরিটি অফিসে যোগাযোগ করেন, যোগাযোগ করে সোশ্যাল সিকিউরিটি কার্ড থেকে যে রেস্ট্রিকশনটা আছে সেটাকে উঠায় ফেলেন, তাহলে আমার মনে হয় যে এই সমস্যার সমাধান হওয়ার কথা না। আরেকটা কাজ হতে পারে, আপনি আপনার অ্যাটর্নির অফিস থেকে অ্যাটর্নির অফিসিয়াল লেটার হেডে একটা লেটার নিতে পারেন যে কেন আপনি এলিজিবল। তাহলে কিন্তু এটা নিশ্চয়ই DMV অফিস বা আলবেনি যেখানে হোক না কেন তারা কনসিডার করবে। কারণ ফেডারেল ল যদি বলে যে হি ইজ অ্যাডমিটেড এজ এ অ্যাসাইলি, দ্যাট মিনস তার সেটা একটা পার্মানেন্ট রেসিডেন্টের মতো, এবং ইমিগ্রেশন ল অনুযায়ী হি শুড বি ট্রিটেড এজ এ পার্মানেন্ট রেসিডেন্ট, তো হি ইজ নট এ ভিজিটর এনিমোর। তো আপনার অ্যাটর্নি অফিস থেকে যদি একটা লেটার নেন, অফিস অ্যাটর্নির লেটার হেডে, আমার মানে এটাও খুব লেটারটা নিয়ে সোশ্যাল সিকিউরিটি অফিসে যাওয়াটা বেটার। হ্যাঁ, সোশ্যাল সিকিউরিটি অফিসে প্লাস DMV অফিসে, সেক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। কারণ এখানে সবাই তো ল ফলো করে, যদি দেখে যে এই লোকটা একটা ল এর সেকশনের আন্ডার এলিজিবল, তাকে কেন বেনিফিটটা দিবে না? কারণ কোনো অফিসারই তো ইলিগাল কোনো কাজ করতে পারবে না। অনেক ধন্যবাদ জনাব সবুজ, আপনার প্রশ্নের উত্তর জন্য বুঝতেই পেরেছেন যে আপনি একজন, আপনার যে অ্যাটর্নি আছে তার কাছ থেকে একটি চিঠি নিয়ে আপনি সোশ্যাল সিকিউরিটি অফিস এবং DMV-তে গেলে আপনার এই সমস্যার সমাধানটা হয়ে যাবে, কারণ এটা খুব কঠিন কিন্তু কাজ নয়। আমরা যেটা বলি লিগ্যাল অপিনিয়ন, হ্যাঁ, লিগ্যাল অপিনিয়নটা নিয়ে সেটি। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম কামাল উদ্দিন। জি, আমি অন্য প্রসঙ্গ। জি বলুন। প্রসঙ্গটা হইলো আমার অ্যাটর্নির কাছে আমার প্রশ্নটা হলো, আমি একটা জবে লিন বসাবার জন্য আজ 2 বছর আগে ওনাকে আমি নক করছিলাম। তো কাকে? আচ্ছা, এটা মনে হচ্ছে বলছে চেম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি দয়া করে তার চেম্বারে যোগাযোগ করুন। এটা টেলিফোনে এই বিষয়টা নিয়ে আলোচনা করার বিষয় নেই। আপনার উনি দয়া করে আপনি কামাল উদ্দিন সাহেব দয়া করে ওনার অফিসে যান, যেহেতু এটা আপনার একান্তই, কারণ আপনার কোনো এটা ব্যক্তিগত সমস্যার মতো, সুতরাং এটা নিয়ে আপনি তার অফিসে গেলে সব প্রোগ্রামটা ইমিগ্রেশন, তো ইমিগ্রেশনের কথা বলি আমরা। তো আমরা একটু অন্য টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি জি, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
জি, আমি সাবিনা বলতেছিলাম বুকলেন থেকে। জি। আমার দুইটা কোশ্চেন ছিল স্যার। জি বলুন। আমার প্রথম কোশ্চেন হচ্ছে, আমার হাজবেন্ড রিসেন্টলি গ্রিন কার্ড পাইছে অ্যাসাইলাম, পলিটিক্যাল অ্যাসাইলামে। জি। এখন আমার শ্বশুর অনেক সিক থাকায় ও বাংলাদেশে যেতে পারছে কি ফেব্রুয়ারিতে। এখন এই ক্ষেত্রে ও আসার সময় কোনো রকমের কোনো প্রবলেম হবে কিনা, বা যদি যায় তাহলে কি আমাদের কি কোনো, আমার শ্বশুরের যে অনেক সিক, এটা কোনো ডকুমেন্ট আনতে হবে কিনা, বা ও আসলে যাওয়াটা কি সেফ হবে কিনা, এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, আমি আমার আম্মুর জন্য, আমার আব্বু আম্মুর জন্য 2022 সেপ্টেম্বরে অ্যাপ্লাই করছিলাম। তো আমার একটা ভাই আছে, ও 15 বছর বয়স। এখন ও কি আমার আম্মুর সাথে কি আসতে পারবে কিনা আন্ডার এজ হিসাবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ওনার প্রশ্নটা ছিল যে ওনার হাজবেন্ড সাম্প্রতিককালে গ্রিন কার্ড পেয়েছেন, কিন্তু ওনার শ্বশুরের অবস্থা খুবই খারাপ, ওনার হাজবেন্ড দেশে যেতে চাচ্ছেন। তো এই অবস্থায় দেশে গেলে ওনার কোনো সমস্যা হবে কিনা, দেশে যাওয়াটা ঠিক হবে কিনা, এই বিষয়টি হচ্ছে ওনার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয়টি হচ্ছে, উনি নিজে ওনার আব্বা আম্মার জন্য আবেদন করেছেন এবং সেক্ষেত্রে ওনার 15 বছরের একটা ভাই আছেন, তারা ওনার আব্বা আম্মার সাথে আসতে পারবেন কিনা আবেদন করলে। ধন্যবাদ। প্রথম প্রশ্ন হচ্ছে, যারা পার্মানেন্ট রেসিডেন্ট তারা অবশ্যই ট্রাভেল করতে পারেন, ট্রাভেল করতে কোনো অসুবিধা নেই। পার্মানেন্ট রেসিডেন্ট যে কোনো সময় সে ট্রাভেল করতে পারবে, তবে 6 মাসের বেশি কিন্তু সে থাকতে পারবে না এক নাগারে। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল যে ওনার বাবা মার জন্য উনি অ্যাপ্লাই করেছেন। তো এখানে নিয়মটা হচ্ছে যে বাবা মা এবং ভাই সবার জন্য কিন্তু আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, দ্যাট মিনস বাবা মার জন্য অ্যাপ্লাই করলে যে আন্ডার এজ ভাই বোন অটোমেটিক চলে আসবে এরকম কিন্তু না। না, কিন্তু ওনার হাজবেন্ড তো আবেদন করছিল মানে অ্যাসাইলাম হিসেবে গ্রিন কার্ড পেয়েছে। ও অ্যাসাইলাম ক্যাটাগরিতে। তো অ্যাসাইলাম ক্যাটাগরিতে যদি হয় সেক্ষেত্রেও ট্রাভেল করতে পারে, কিন্তু সেক্ষেত্রে একটু ভয় থাকতে পারে যে ভয়টা পাচ্ছেন উনি। বেস্ট হবে এটা যদি অ্যাডভান্স পেরোল নিয়ে উনি যান, যেটা বিশেষ কারণে, বিশেষ করে মেডিকেল ইমার্জেন্সি কারণে সেক্ষেত্রে। বাট এখন যে পলিটিক্যাল ক্লাইমেট, বিশেষ করে জানুয়ারি 20 তারিখের পরে, এটা আমরা অ্যাডভাইস করবো না ট্রাভেল করতে যাই। অনেক ধন্যবাদ সাবিনা আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আরও অনেক দর্শক আমাদের টেলিফোনে রয়েছেন এবং ফেসবুকেও রয়েছেন। যতটা সম্ভব সময়ের সংকটতা আছে, আমরা সবার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি, তবে একটি বিরতির পরে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি আহসান হাবিব এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। আমরা বিরতির আগে বলছিলাম আরও অনেকেই টেলিফোনে আছেন, ফোনগুলো নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই, আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল। আমি রিসেন্টলি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করছি, বাট আমি এখন পর্যন্ত কোনো রিসিভ লেটার বা আমার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কেটে নেওয়া হয় নাই। তো এটা কি সিটিজেনশিপ অ্যাপ্লাই করলে কি রিসিভ লেটার কি আসে? অনেকে বলে নাকি আসে না। আমি একটু জাস্ট কনফার্ম। কতদিন আগে করেছেন? বেশি না, 2 উইক হয়েছিল। আচ্ছা আচ্ছা, আমি বলবো যে আপনি অ্যাটলিস্ট 4 উইকস ওয়েট করেন। হ্যাঁ, তো মোস্টলি 4 উইক্সের মধ্যে আপনার রিসিট পেয়ে যাওয়ার কথা। বাট এখন তো এগুলো ফর্ম অনলাইনে ফাইল করা যায়। বেস্ট হচ্ছে অনলাইনে ফাইল করা, কারণ অনলাইনে ফাইল করলে রাইট ওয়েতে রিসিটটা দিয়ে দেয়, সাথে সাথে দিয়ে দেয়। জি। অনেক ধন্যবাদ। একটু অপেক্ষা করুন, আর 2 সপ্তাহ অপেক্ষা করলে হয়তো বোঝা যাবে। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি কুইন্স থেকে খোকন বলছি। জি। আমি গ্রিন কার্ড পেয়েছি 2020 সালে। আমার গ্রিন কার্ডের বয়স হইল এখন 54 মাস। আমি কি এখন সিটিজেনশিপের জন্য কি অ্যাপ্লাই করতে পারব? কিভাবে পেয়েছিলেন গ্রিন কার্ডটা? গ্রিন কার্ডটা আমার মেয়ে ফাইল করছিল, আমার মেয়ে তার থ্রু থেকে। আচ্ছা, নিয়মটা হচ্ছে যে 4 বছর 9 মাস পরে পার্মানেন্ট রেসিডেন্ট যে ডেট থেকে আছে, গ্রিন কার্ডে লেখাই আছে পার্মানেন্ট রেসিডেন্ট সিন্স। ওই পার্মানেন্ট রেসিডেন্ট সিন্স ডেট থেকে 4 বছর 9 মাস পরে উনি গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে। তার মানে আর 3 মাস পরেই পারবে। 54 মাস হয়েছে আর 57 হলেই। জি। আর 3 মাস পরে, আর জানুয়ারিতে, এটা ধরেন নভেম্বর চলছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে আপনি করতে পারবেন, তখন আপনি এলিজেবল হয়ে যাবেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম রানা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। জি রানা ভাই, আমার প্রশ্ন হচ্ছে, একজন অলরেডি, আমি হোসেন বলছিলাম ব্রঙ্কস থেকে, অলরেডি আমার সিমিলার একটা প্রশ্ন অলরেডি করেছে এক ভদ্রলোক। তারপরে আমি আমারটা বলি। আমার এক বন্ধু, সে অ্যাসাইলাম করে গ্রিন কার্ড পেয়েছে, কিন্তু গ্রিন কার্ডে যে ডেটটা আছে সেই ডেটটা
অ্যাপ্রুভালের যে ডেট, অর্থাৎ কোর্ট থেকে যে অ্যাপ্রুভাল দিয়েছে সেই ডেটটা না দিয়ে গ্রিন কার্ড ইস্যু যখন করেছে, মানে কারেন্ট ডেটটা গ্রিন কার্ডে উল্লেখ করেছে, তাহলে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে 4 বছর 9 মাস পরে যে ব্যাপারটা, সেই ক্ষেত্রে কি হবে এটা একটু যদি বলতেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব হোসেন। অ্যাটর্নি আহসান হাবিব। জি, এসএলএদের ক্ষেত্রেও এটা 4 বছর। 4 বছর, হ্যাঁ, যে ডেটটা আছে যে ফর এক্সাম্পল ইস্যু ডেট থেকে, হ্যাঁ, যে ইস্যু সিন্স দিস ডেট, এই ডেট থেকে 4 বছর, তাদেরকে 1 বছর এটা দেওয়া হয় আর কি। জি, তো জনাব হোসেন নিশ্চয়ই আপনি শুনতে পেয়েছেন যে যেদিন থেকে মানে ওনার গ্রিন কার্ডটা যে পেয়েছেন আর কি, বা ইস্যু হয়েছে, সেখান থেকে 4 বছর পরেই উনি ওনার সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারেন। আমরা নতুন কিছুতে আর আলোচনায় যেতে চাই না। ফেসবুক থেকে আহমদুল্লাহ সুজন, আমার মনে হয় যে আপনার এই প্রশ্নটির উত্তর আমরা এর আগে দিয়েছিলাম, অ্যাটর্নি মাহফুজ সাহেব ছিলেন আমার। তারপরেও আমি বলছি, আমি অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ডের আবেদন করার কিছুদিন পরেই আমি আমার কাজের জায়গায় একটি লোকের সাথে ঝামেলা হওয়ার জন্য পুলিশের কাছে অ্যারেস্ট হই। পরবর্তীতে কোনো সমস্যা ছাড়া মামলাটি ডিসমিস হয়ে যায়। এখন আমার কি কোনো সমস্যা হবে? আমার পরিবারের জন্য ও গ্রিন কার্ডের জন্য আবেদন করেছি, আমার জন্য কি তাদের কোনো সমস্যা হবে? না, আপনার জন্য তাদের সমস্যা হবে না, বাট আপনার হয়তো ভবিষ্যতে আপনি যখন সিটিজেনশিপ অ্যাপ্লাই করবেন, এটা ডিপেন্ড করবে যে কী ধরনের অ্যারেস্টটা, মানে কাজের জায়গায় ঝামেলা হয়েছিল কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই মামলাটা ডিসমিস হয়ে গেছে, যদি কোনো অপরাধ প্রমাণিত হয়। এটা যদি কোনো মিসডেমিনার হয়, যেমন ডিসঅর্ডারলি কন্ডাক্ট, মানে আচরণে একটু অসামঞ্জস্যতা বা এইসব ক্ষেত্রে এগুলো খুব একটা সিরিয়াস হবে না। বাট যদি উনি বারবার অ্যারেস্ট হয়, একটা প্যাটার্ন দাঁড়িয়ে যাবে, সেটা কিন্তু একটা সমস্যা হতে পারে। জি, হয়তো এটা একটা ঝামেলার কারণে হয়েছিল, সে কারণে যে অবস্থায় আছে মনে হচ্ছে না যে আহমেদুল্লাহ সুজন আপনার কোনো সমস্যা হবে। তবে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো অবস্থা আর না হয় সেদিকে খেয়াল রাখবেন। আহমেদ সুহেল, তিনি বলছেন, আমি আহমেদ সুহেল, আমার ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার, আমার জন্য I-130 অ্যাপ্লিকেশন করেছেন, 30 মাস হয়ে গেছে, এখনও অ্যাপ্রুভ হয়নি। ও, আর কতদিন সময় লাগতে পারবে অ্যাপ্রুভ হতে? আপনার ব্যাপারে কি কতদিন লাগতে পারে? কে পিটিশন করেছে? উনি পিটিশন, ওনার ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার, ওনার জন্য I-130 অ্যাপ্লিকেশন করেছে, 30 মাস হয়ে 2.5 বছর হয়ে গেছে, আর কতদিন অ্যাপ্রুভ হতে সময় লাগতে পারে? এটা অনেক সময় 3 বছর লেগে যায়, বাট ওনার অলরেডি 2.5 বছর হয়ে গেছে। তার মানে যে আপনি আরও 5-6 মাস ওয়েট করতে হবে। জি, এভারেজ 3 বছরের মতো লাগবে। আশা করি যে খুব বেশি সময় আর লাগবে না আপনার, আর কয়েক মাসের মধ্যেই হয়তো আশা করি আপনার এই বিষয়টা সম্পন্ন হয়ে যাবে। আপনাদের কোনো এক্সপার্ট করার কোনো গ্রাউন্ড থাকে যে এই গ্রাউন্ডে আমি এক্সপার্টাইট করতে পারবো, কোনো মেডিকেল গ্রাউন্ড বা কোনো ফাইন্যান্সিয়াল গ্রাউন্ড, আপনি কিন্তু চলে এক্সপার্টাইট করার জন্য রিকোয়েস্ট করতে পারেন ইউএসসিএসকে, বা আপনার স্পাউস রিকোয়েস্ট করতে পারে। অনেক ধন্যবাদ আহমেদ সুহেল, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আমাদের হাতে আজকে অনেকগুলো ডিপোর্টেশন নিয়ে অনেক প্রশ্ন আমি রেখেছিলাম, কিন্তু সেগুলো আর আলোচনা করতে পারলাম না, কারণ দর্শকদের জানার আগ্রহ বা তাদের সমস্যাগুলো নিয়ে আজকে আমরা বেশি কথা বলেছি। অ্যাটর্নি আহসান হাবিব, আপনি অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততা সত্ত্বেও এই উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং মোটামুটি একটু প্রেসিডেন্ট ট্রাম্পের যে রিপোর্ট সম্পর্কে একটু বলেছেন, ডিপোর্টেশনটা কি সেটা সম্পর্কে একটু কথা বলেছেন এবং প্রচুর প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা প্রাণিত। জি, আপনাকে ধন্যবাদ। দর্শকদেরকে শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজকে মূলত আমরা বেশিরভাগই আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছি এবং ডিপোর্টেশন নিয়ে সামান্য একটু কথা বলতে পেরেছি। আশা করি ভবিষ্যতে ডিপোর্টেশন নিয়ে আরও বেশি কথা বলবো। আশা করি আজকের এই প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে অনেকেই অনেক কিছু জানতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।